দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। শুরু হলো বাজেট অধিবেশন। নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে সবার ব্যাপক প্রত্যাশা রয়েছে এই বাজেট ঘিরে। বিরোধী দলের মধ্যেও রয়েছে ব্যাপক প্রস্তুতি। তারা এই বাজেট সামনে করে নিজেদের এমপিদের প্রশিক্ষণ দিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি ছায়া বাজেট প্রস্তাব করেছে এরই মধ্যে। এই রাজনৈতিক অঙ্গনে বাজেট নিয়ে যে আলোচনা এবং প্রস্তুতি শুরু হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি। আমরা আজকের শিরোনাম করেছি বাজেট নিয়ে রাজনীতি। এইসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। স্বাগতম আপনাকে। আমরা প্রথমে যেহেতু সরাসরি রাজনীতিবিদ জয়নুল আবেদিন মেজবা উপস্থিত আছেন, আমি আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। যে বাজেট ঘিরে প্রত্যেক বাজেটেই আমরা দেখতে পাই যে একটি আলোচনা হয়, বিরোধী দল মানে কিছু সমালোচনাও করে, মানুষের প্রত্যাশা থাকে। এই সরকারের নতুন সরকারের প্রথম অধিবেশন বাজেট হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন বা কেমন দেখছেন? নতুন সরকারের বাজেট বিষয়ে আলোচনা করার আগে আজকে যারা মোহনা টেলিভিশনে আমাদের কথা শুনছেন এবং আমার সম্মানিত সঞ্চালক এবং আমার সহ আলোচক সবার পক্ষে আগামীকাল এবং আজকে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটি সরকার আসছে এবং একটা শক্ত বিরোধী দলে আছে আমি মনে করি, এবং রাজনৈতিক অঙ্গনে বাজেট নিয়ে যেই আলোচনা, এটা একটা দেশের একটা আমি বলবো যে একটা সুন্দর জায়গা। কারণ হচ্ছে যে একটা বাজেটের মাধ্যমে তো একটা দেশ চলবে, কীভাবে চলবে, কীভাবে যাবে, কীভাবে আসবে, সেক্ষেত্রে কোন দিকে ব্যয় করা উচিত, কোন দিকে ব্যয় করা উচিত না, এবং সেক্ষেত্রে যেমন বাজেট নিয়ে যেই সরকারি দল এবং বিরোধী দল যারাই আজকে ট্রেনিং নিয়েছেন অথবা আলোচনা করেছেন, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক দিক দেখছি। এবং এই ইতিবাচক দিকগুলো থেকে ওনারা শিক্ষা, তারপরে আপনার গ্রাম উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে, তারপরে আইন শৃঙ্খলা, এরপরে সবচেয়ে বেশি যে বিষয়টা আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সীমান্তের যে বিষয়গুলো আছে সাথে সেই জায়গার বাজেট বৃদ্ধি করা, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশের সীমান্তের রক্ষার ব্যাপারে সচেতন হতে পারে। কারণ এই কারণেই ইন্ডিয়া, পাকিস্তান অথবা যে কোনো দেশের কোনো বিষয় না, আমাদের সীমান্তে যারাই আছে পার্শ্ববর্তী দেশের, তার নিজের দেশের জন্যই উচিত হলো তার সীমান্তটাকে সুন্দর করা। ইভেন আমরা যদি পাশাপাশি বাড়িতে বসবাস করি, তাহলে ওই বাড়ি আর আমার বাড়ি, আমার এই মানে দুই বাড়ির ভিতরে কিন্তু একটা বিভেদ ওই সীমান্ত নিয়ে থাকে। যদি এটা সমাধানের সব জায়গাতে একরকম থাকে না, যেমন অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের মতো ওই রকম শান্তিপূর্ণ জায়গা না। তো সেক্ষেত্রে সর্বক্ষেত্রে যেই বিষয়গুলি দেশের খুবই প্রয়োজন এবং দেশের জনগণের জন্য শিক্ষার খাত অথবা যে প্রযুক্তিগত উন্নয়ন সারা বিশ্বে এগিয়ে যাচ্ছে, আমরা প্রযুক্তিতে দেখেন যুদ্ধ প্রযুক্তিতে তো হচ্ছে, সর্ব বিষয়ে একটা সুন্দর বাজেট হবে। এবং সরকারি দল আশা করি তারা দেশের জন্য, ন্যায়ের কল্যাণের জন্য সেই বাজেট উপস্থাপন করবেন। এবং বিরোধী দল শুধু তার ক্ষেত্রে নয়, বরঞ্চ সহযোগিতাপূর্ণ সরকারকে সহযোগিতা করার জন্য এবং সরকারও বিরোধী দলের মতকে ওইভাবে গ্রহণ করে একটা সুন্দর বাজেটকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী 1 বছর দেশের মানুষ শান্তিতে এবং তাদের উন্নয়নের দিকে। আপনি চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সীমান্তের যে শক্তি বৃদ্ধি করা। কিন্তু কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যে বলেছেন যে সীমান্তে যে হত্যা ঘটছে এটাকে বর্ডার কিলিং বলা যায় না, এটি অনুপ্রবেশ করার ফলে ভারতের অভ্যন্তরে হত্যাগুলো ঘটছে এবং ভারতই নির্ধারণ করবে যে এটিকে তারা কি হিসেবে বিশেষায়িত করবে। যদি তাই হয়, বর্ডার কিলিং যদি না হয়, একই ধরনের বক্তব্য আমরা আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রীকেও দিতে দেখেছি
এবং এই বক্তব্য দুটি অনেকেই পাশাপাশি করে ফেসবুকে পোস্ট করেছেন। আমার প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে সীমান্তে আমাদের শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা কেন? উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন আমি আসলে বক্তব্যটা শুনে নেই। তবে বিশ্বের, আমি আগেই বলতেছিলাম, বিশ্বের প্রতিটা দেশেরই তার সীমান্তের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আচ্ছা, এটা আমিও মনে করি। এবং আমাদের লোক মারা যাচ্ছে, তাদের লোক মারা যাচ্ছে না, আমাদের বিজিবির হাতে তাদের কয়জন লোক মারা গেল? যাচ্ছেই না। যাচ্ছেই না। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি কোন, ওই যে আমি এটা দ্বিতীয়বার বলতে চাচ্ছি না আর কি। তো আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে বাংলাদেশের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। জি, এবং এর দায় থেকে আমরা কেউ রেহাই পেতে পারি না। জি। আর সেই দায় রেহাই না থাকার কারণে আমি মনে করি শুধু বাংলাদেশের বিজিবি না, অথবা বিডিআর না, অথবা বর্ডারেই না, বাংলাদেশের অভ্যন্তরীণ যে সেনাবাহিনীর যে অবস্থানটা, সেটা আরও শক্তিশালী হওয়া উচিত। আমরা যদি দেখি ইরান অল্প কয়েক কোটি লোক তারা যদি বিশ্বের পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে, আমার এটা থাকতে অসুবিধে কি? আমার তো থাকতেই হবে। আমার শিক্ষা খাতে, আমার সামরিক খাতে, আমার সর্বক্ষেত্রেই আমি ডেভেলপ যাব। এবং সেক্ষেত্রেই আমি মনে করি যে বাংলাদেশের সমরাস্ত্রের ক্ষেত্রে এবং বর্ডারেও ভালো অবস্থান থাকবে। কিন্তু আমরা অন্য কোনো দেশে আক্রমণ করার জন্য নয়, নিজেদের নিরাপত্তার জন্য। এবং ওই দেশ যাতে বলতে পারে না পারে আমরা আমাদের নিরাপত্তাই রক্ষা করব, অন্যের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে শুনতে চাই। এবছর বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। এনসিপি এরই মধ্যে যে একটি ছায়া বাজেট প্রস্তাব করেছেন, এর থেকে অনেক কম টাকায়। এই যে পার্থক্য, এনসিপির যে ছায়া বাজেট প্রস্তাব, আমি জানি না আপনি এটি সম্পর্কে নিশ্চয়ই অবগত রয়েছেন বলে আমার ধারণা। এই পার্থক্যটা কেন? মানে আপনার কি মনে হয় ওই টাকায় সম্ভব ছিল, নাকি বিএনপির যে বাজেট এটি যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদের দুইজনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রথমে আমার ভাই খুব সুন্দর করে বলছেন। সো আপনি যে প্রশ্নের উত্তর করলেন, তার আগে বাজেটটা একটু বুঝতে হবে। একটা দেশের একটা ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা আপনি নিয়ে গেছেন। খালি খেয়াল করে দেখেন, একটা ব্যাংক, সেটা হচ্ছে কি ইসলামী ব্যাংক থেকে। আপনি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, সেই টাকা ফেরত আনতে পারেননি। এনটিএমও ব্যর্থ হয়েছে, আগের সরকার তো এটা চুরি করছেই। এবং সেটা দেখা গেছে কারা? কারণ ওখানে ইন্ডিয়ান কি ছিল, যে সফটওয়্যারটা ছিল, যে মেকানিজমটা, সেটা ইন্ডিয়ার থেকে ছিল। তাহলে আজকে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি? ভঙ্গুর অবস্থা। গত 3 মাসে বিএনপি ফ্যামিলি কার্ড ছাড়া এবং ফ্যামিলি কার্ডের টাকাটা সংস্থান করা ছাড়া, এবং সেটাও এক খাত থেকে আরেক খাতে নিয়ে যাওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, দেশের এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার কারণে তিনি বড় প্রজেক্ট নিতে আগ্রহী না। বড় প্রজেক্ট নিতে আগ্রহী না এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে তিনি এটা বলছেন। আপনারা হয়তো জানবেন, গতকালকে বাংলাদেশ ব্যাংক একটা দিছে, 20,000 কোটি টাকা দেওয়া হবে। কি নামে? 20,000 কোটি টাকা দেওয়া হবে যেসব প্রতিষ্ঠান বন্ধ বা যারা উৎপাদনে আসতে পারে তাদেরকে দেওয়া হবে কত? 20,000 কোটি টাকা। এরকম একটা কিন্তু 2002 সালের দিকেও নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, এবং একটা টাকা উদ্ধার হয়নি। তা আপনি যে কথা বলছেন, আপনি হিসাব করে দেখেন, 9.3 লাখ করোড় টাকা টোটাল বাজেট। আপনি ট্যাক্স কত টাকা তুলবেন বলছেন? 6.3। বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স 3-র উপরে ওঠেনি। আপনি টার্গেট যত করেন, 50% টার্গেট আপনি কোনোদিন ফুলফিল করতে পারেন না। এবং এনবিআর বলছে এই টার্গেট ফুলফিল করা কোনোদিনই সম্ভব না। তাহলে 9.3 থেকে যদি 6.5 আপনি বাদ দেন, আপনার ডিফিসিট কত? 3.3। এগুলো কিন্তু কোনো হাজার না, কোটি না, আপনাকে দেখতে হবে লক্ষ কোটি টাকা। সো আমি যদি ধরে নিই যে এডিবি বলতেছে 5% ডিফিসিট, জিডিপির 5% হচ্ছে ডিফিসিট হয়ে আছে, তা আপনি তো অলরেডি মাইনাসে আছেন। আপনি অলরেডি মাইনাস। জনতার বর্তমান সরকার দায়ী নয়,
এইটা কাটিয়ে ওঠার জন্য বিরোধী দল কি সহযোগিতা করছে? আমি বলতেছি আপনাকে, এটা এখানে জনগণকে বোঝানোর জন্য বলতেছি যে বাজেট দেওয়ার কথা এটা বিপ্লবের পরে, এই বাজেটটা এবারে আসতেছে না। আচ্ছা, এবং আপনি এনসিপির কথা বলছেন, আমি ওটা এনসিপিদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। ওই বাজেটেও আমি বলতে চাচ্ছি না। প্রথম জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা আছে, আমি আপনার মাধ্যমে বলি, বাংলাদেশ জামাতে ইসলাম অলরেডি একটা বাজেট তৈরি করছে। আচ্ছা, ওনাদের মতো ছায়া বাজেট দেননি, এনারা বাজেটই প্রপোজ করবেন, করবে একদম। আচ্ছা। প্রতিটা বাজেটের প্রতিটা সেক্টরে বাংলাদেশ জামাতে ইসলাম স্বাস্থ্য খাতে কত টাকা করা উচিত, কিভাবে করা উচিত, কেমন করে করা উচিত, সব সংসদে দেখায় দিবে। হেলথ খাতে কত করা উচিত না করা উচিত, এবং সে আপনার বোধহয় দেখছেনও যে বাজেটের একটা টিম ছিল গত পরশুদিন, সেই টিম সারাদিন বসে থেকে সম্মানিত আমিরে জামাতকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি বাজেট কত টাকা আমাদের জন্য আদায় করা সম্ভব, এবং কত টাকা দিয়ে এই দেশের অর্থনীতিটাকে চলমান এবং শক্তিশালী করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনি একটা ছায়া দেন না, বাজেট করার আগে কিন্তু সর্বশ্রেণীর সাথে সরকার কথা বলে, তখন আপনার ওইটা না, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। যেমন আমি একটা জিনিস সমস্ত ব্যবসায়িকদেরকে বলি, সমস্ত ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে যারা এই ঋণ খেলাফি সবসময় বেড়ে যাচ্ছে। যদি সূরা বাকারা 280 আয়াতকে ফলো করা হয়, তাহলে দুইটা করা যায় কি, সবার যত ইন্টারেস্ট আছে, সুদ আছে, এগুলো মাফ করে দিয়ে আপনি কি করেন, সবাইকে 1 বছর সময় দিয়ে বলে দেন 1 বছরের মধ্যে তুমি আসল দিয়ে দিবা। যারা খেলাফি করেছে তাহলে আপনি খেলাফি সমস্ত সুদগুলোকে মাফ করে দিলেন, দিয়ে বললেন 1 বছরের মধ্যে তুমি পুরো টাকাটা। আর যারা রেগুলার পেইড করছে তাদের মাফ কেন, তারা রেগুলার পে করতেছে। আপনাকে আগে দেখতে হবে, তাহলে তো এই মাফ পাওয়ার জন্য খেলাফি না এখন 75% ব্যবসায়ী খেলাফি হয়ে আছে। আচ্ছা, দেশের আপনি যদি চিন্তা করেন 75% বড় বড় সমস্ত কোম্পানি যদি খেলাফি হয়ে থাকে, তাহলে আপনার কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তো পুরাটাই কি হয়ে আছে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু রাজনৈতিক প্রশ্ন করতে চাই, সেটা হলো এটা শেষ করে দিই, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে আমরা যদি এই সমস্ত সুদগুলোকে মাফ করে দিয়ে সবাইকে বলি 1 বছরের মধ্যে আসলটা ফেরত দাও, তাহলে কি হবে, 1 বছর পরে কিন্তু আপনার খেলাফির বলে কোনো শব্দ আর বাংলাদেশের ইতিহাসে আর আপনার মনে হয় বললেই এরা দিয়ে দিবে? এখানেই প্রশ্ন হচ্ছে যে আপনি আজ পর্যন্ত এই সুযোগ দেননি, আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছরের মধ্যে। এবং আপনাকে একটা জিনিস বলি, যত আমরা তো মামলা করি, 95% ব্যবসায়িকের এই দরখাস্ত এবং হাইকোর্টে রিট জুরিসডিকশনে আমরা আসল 3 মাসের মধ্যে দিয়ে দিতে চাই। আচ্ছা, 1 বছর না। সেখানে বাংলাদেশ জামাত ইসলাম এই প্রস্তাব যদি করেন সরকারকে, তাহলে 1 বছরের মধ্যে টাকাটা ফেরত আসতেছে, বাংলাদেশের ইতিহাসে এই ঋণ খেলাফি এই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ড কথাটা, আপনি বাজেটে বলেন যে এই যে 20,000 কোটি টাকা আপনি হঠাৎ করে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এইটা না দিয়ে আপনি বাজেটের মধ্যে কেন বলতেছেন না, সমস্ত ব্যবসায়িক বলছে ডবল ডিজিটে যদি ইন্টারেস্ট রেট থাকে, তাহলে সে দেশের কোনোদিন ব্যবসা বাড়বে না। তাহলে আপনি ওখান থেকে 20,000 কোটি টাকা ওখানে না দিয়ে আপনি বাজেটে পুরা ইন্টারেস্ট রেটটাকে 3 বা 4% করে দেন না রে ভাই। আচ্ছা, আপনি ইন্টারেস্ট রেটটাকে বা প্রফিট রেটটাকে 3 বা 4% করে দেন, এবং তাহলে কি হবে, আপনি টার্গেটটা ফুলফিল করা সম্ভব। আমাদের দেশে আজ পর্যন্ত 55 বছরের কোনো বাজেট কেন ফুলফিল হয়নি টার্গেট, সে বিএনপির সময়ও ছিল, আওয়ামী লীগের সময়ও। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বাজেটে ফুলফিল করতে পারেননি। দ্বিতীয় কথা, জানার কথা, আমি প্রশ্নে যাই, সেটা হলো আপনি যে 75%-এর কথা বলেছেন, এইটি মানে আগের সরকারের ফ্যাসিলিটেড ব্যবসায়ীরাই তো বেশি না। এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, 55 বছর ধরে, যেমন আপনাকে বলে মিন্টু সাহেব, হ্যাঁ, আমাদের আব্দুল্লাহ মিন্টু সাহেব কথা বলছেন, ন্যাশনাল ব্যাংকের মালিক, হ্যাঁ, ওনার ব্যাংক কি, ওনার ব্যাংকের হচ্ছে, উনি তো দায়িত্ব নিলেন কয়দিন হয়েছে না, এবার ডিফল্টার আরো আগে থেকে আওয়ামী লীগ সরকার থাকতে সময় তা বলিনি, ওনার সময় ওই 2006 সালে ডিফল্টার। হ্যাঁ, আমি বলছি 55 বছরের ইতিহাসে আব্দুল্লাহ মিন্টু সাহেবকে দিয়ে একটা উদাহরণ দিলাম। উনি ব্যাংকের নিয়েও ওনার কাছে কোনো আলাদিনের চেরাগ নাই, যিনি রাতারাতি কি করতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আপনি বাজেটে এটা না নিয়ে আসেন। কিন্তু এই যে আপনার ঋণ খেলাপিদের নানা সময় নানাভাবে
ছাড় দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে, এই সুবিধাটা কি দিচ্ছেন দেখেন, কিন্তু না না সুবিধাটা কি কিন্তু দিলেন? তাতে কি কমেছে? না কমবে না তো। কারণ হচ্ছে এইখানে যখন রাজনৈতিক মানে বলয়ে ঢুকে যায়, হ্যাঁ তখন- না রাজনৈতিক বলায় ঢোকে না। তাহলে- দেখেন দেখেন আপনাকে একটা উদাহরণ দিই, ইউনূস সরকার কি করলেন? হ্যাঁ, ইউনূস বল। সরকারের কথাটাই বলতেছি। ইউনূস সাহেব তো ইকোনমি, সে করছে কি সমস্ত কোম্পানিগুলোকে বলছে ঠিক আছে তোমাদের লোন রিশিডিউল করে নাও, লোন রিশিডিউল করে নাও, হ্যাঁ। এবং 2 বছর মোরেটোরিয়াম পিরিয়ড, মানে প্রথম 2 বছর তোমাকে কোনো টাকা দিতে হবে না, এবং তুমি তারপরে 8 বছরে দিবা। উনি জানে যে লোকটা গত 50 বছরে বা 20 বছরে টাকা দিতে পারেনি, সে আবার 10 বছরে টাকাটা দিবে কিভাবে? কারণ 10 বছর ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড হবে। আচ্ছা। দ্বিতীয় কথাটা, আপনি যে 2 বছরের মোরেটোরিয়াম পিরিয়ড দিচ্ছেন, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কি এর আর খেলাপি থাকতেছে না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে সব পলিটিক্যাল গভর্নমেন্টেই কাজ করতেছে, তখন ধামা রাতারাতি হয়ে যাচ্ছে কি এই ঋণ খেলাপিটা কমাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে না, এইভাবে না, আপনাকে ইরেজটা করতে হবে খাতাটা আগের যেটা ছিল নবান্নর মতন, যা পাবো এবছরে নিয়ে নাও বাবা, খাতা শূন্য করে দাও, দিয়ে আবার শুরু করো। আচ্ছা, যে আমরা একটু জয়নুল আবেদিন মেজবা আপনাকে শুনি। আজকে আমরা দুজনেই আইনজীবী পেয়েছি, আমার মনে হয় আলোচনাটা খুবই ভালো হবে আইনের দিক থেকে। এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির যেটি বললেন যে আইনগত দিক বললেন এবং ঋণ খেলাপির যে পার্টটি উনি আলোচনায় এনেছেন, আপনার কি মনে হয় ঋণ খেলাপি কমানোর জন্য আপনার পরামর্শ আছে কিনা? ঋণ খেলাপির বিষয়টা হচ্ছে কি, ঋণ খেলাপি যারা নেয় তারা ঋণ নেয় খেলাপি করার জন্য অধিকাংশ আচ্ছা। ক্ষেত্রে। আপনি অনেককেই দেখবেন যে বড় অঙ্কের লোন নিয়ে কিছু বাংলাদেশের বিনিয়োগ করে বাকিটা বিদেশেই পাচার করে দিচ্ছে, এবং বিদেশে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে সেখানে, তারপরে সেখানে বিদেশে প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। কিন্তু ঋণ এই আমরা যতই ছাড় দেই, হ্যাঁ, সেটা যেটা আমার সহ-আলোচক ম্যাজিস্ট্রেট সাহেব বলেছেন, এটা খুব ভালো প্রস্তাব, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার টাকাটা তো আমার দেশে নাই অধিকাংশ ক্ষেত্রে। এখন আমি কারো নাম ধরে বলতে চাচ্ছি না, আমি দেশের বাইরে যতটুকু তথ্য নিয়েছি অথবা নিজেও দেখেছি যে এখান থেকে 1000 কোটি টাকা লোন করছে, হয়তো 200 কোটি টাকার কাজ করছে, এবং ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, কিন্তু ওদিকে সে কিন্তু বিদেশে খুব ভালো আছে, সিঙ্গাপুরে আপনার ইসে করতেছে, শিপিং ব্যবসা করতেছে। আপনি একটা উদাহরণ দেওয়া যায়, আমাদের আজিজ খান সাহেব সিঙ্গাপুরের অন্যতম ধনী, দেখবেন যে আমাদের দেশের মূলত বড় ব্যবসাগুলো উনি এখানে করছেন, আর ধনী হচ্ছেন সিঙ্গাপুরের। তাহলে এখন আমার দেশের প্রতি যদি আমার সেই টান না থাকে, আপনি যতই চোরকে মনে করেন যে ধর্মের কথা শোনান, চোরের ওই ধর্ম ওই যাবে না। আমরা প্রায়ই দেখি, সংবাদে দেখি, আপনারা আইনজীবী, আপনারা আরো বেশি ডিল করেন, যে গ্রামের দরিদ্র কৃষক বা দরিদ্র শ্রেণী 2-4-5 হাজার টাকা ঋণ খেলাপির জন্য তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া দেখি আমরা, নানাভাবে হেনস্থা করে চাপ সৃষ্টি করে সেই টাকা উদ্ধার করতে দেখি। এবং এই ঋণগুলো বন্টনের ক্ষেত্রেও অনেক কড়া কঠিন কঠিন নিয়ম থাকে, জমি পেপারস বন্ধক দিতে হয়, গ্যারান্টার থাকতে হয়, অনেক জটিলতা। কিন্তু এই যে যারা ঋণ খেলাপি করে, বড় বড় রাঘব বোয়াল হিসেবে যাদের আমরা চিনি, তাদেরকে কিসের ভিত্তিতে ঋণ দেওয়া হয় যে তারা খেলাপি করার এত সুযোগ পায়? গরিব মানুষ যারা জমি নিয়ে বন্ধক থেকে টাকা নেন, তাদেরকে অনেক হেনস্থা হতে হয়। হ্যাঁ, আমি একজন গ্রামের ছেলে, আমি ছোটোকাল থেকে দেখে আসছি। ওই ম্যানেজার সাহেব যারা থাকেন বিভিন্ন ইসের, আমি কোনো ব্যাংকের নাম বলতে চাচ্ছি না, একটা বিশেষ ব্যাংক তো আছে কৃষির জন্য, তো ওনার ওখানে যায়, ওইখান থেকেও টাকা কেটে রাখে। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে আমার জানা 5000 টাকা রাখলে হইলে বা 1000 টাকা রেখে দেয়। আচ্ছা, এরপরে লোন নেওয়ার পরে তাদের তো সে সম্পত্তিটা দিয়ে নিয়ে নিল, আর এই যে হাজার হাজার কোটি টাকার লোন, হ্যাঁ, এদের অধিকাংশ দেখবেন, আমিও অর্থ ঋণের মামলা অথবা বিভিন্ন মামলা আমরা করি, দেখি খালি মানে এই যারা লোনটা দিলেন, হয়তো কারো হুকুমে দিয়েছেন, অথবা কারো টেলিফোনে দিয়েছেন, অথবা কারো অন্যায়ভাবে দিয়েছেন, ইলিগ্যালভাবে সেই কাজটা হয়েছে, তার জামানতের জায়গাটা বিক্রি করবে কি? লোন যদি না হয়, যদি না উঠাইতে পারে, তখন তো তার প্রপার্টি বিক্রি করতে হবে। প্রপার্টির দাম 10 কোটি টাকা,
লোন উঠাইলো 100 কোটি। 100 কোটি, তো ও তো ওই 10 কোটি টাকা নিয়ে ওই 90 কোটি টাকা বিদেশ নিয়ে আর 10 কোটি টাকা নিয়ে এখানে করলো। তো সেই ক্ষেত্রে সেটা লোনের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি করা দরকার, যে তোমাকে তো আমি লোন দিচ্ছি, তোমার কোম্পানি, তোমার টোটাল কোম্পানির আয় ব্যয় মিলে হলো 5 কোটি, তুমি লোন নিচ্ছ 100 কোটি, কিন্তু আর 95 কোটি তো তুমি বেশি নিয়ে যাচ্ছ, এবং এটাই হচ্ছে আপনার ওই অর্থ চুরির একটা বড় একটা জায়গা। আচ্ছা, এই জন্য আমাদেরকে যদি আপনার সেটা হচ্ছে যদি 75% হবে, এটা আমি এটার সাথে আমি একমত হতে পারছি না। হয়তো একটা পার্সেন্টেজ আসবে যে হ্যাঁ ভাই টাকা দিলে সুদটা মকুব করলে কিছু লোক হবে, কিন্তু অধিকাংশই আপনার দেশের বাইরে এবং বিদেশে টাকা পাচার করেছে, এবং তারা এগুলো দেওয়ার জন্য চিন্তাও করে। এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যেটা বললেন যে 10 কোটি টাকা প্রপার্টি থাকলে তাকে ঋণ দেওয়া উচিত 5 কোটি, কিন্তু দিচ্ছে 100 কোটি। এইখানে তার বড় একটা প্রপার্টি আছে, সেটি হচ্ছে হায়ার অথরিটি টেলিফোন। এই হায়ার অথরিটি টেলিফোনটা আগেও আমরা দেখেছি, এখনো সেটি চলমান কিনা বা এটি থামানোর উপায় কি বলে মনে করেন? এটা এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ব্যাংকের পরিচালনা পর্ষদ এরা কিন্তু লোন দেয় না। লোন দেয় হচ্ছে নিম্ন আপনার ম্যানেজার অথবা লোনের বিভিন্ন সেক্টরের লোকেরা, কিন্তু ওনারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যান। আচ্ছা, আর জেল খাটেন কারা? কর্মচারীরা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মচারী হতে পারেন, নিম্নতর কর্মচারী। আমি কোনো রাজনৈতিক বক্তব্য ছাড়াই কথাগুলো বলছি। অর্থাৎ এই যে একটা দেশের যে বাস্তবতার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ থাকবে। তো আমার যেহেতু এখন আমি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমি বললাম যে ব্যারিস্টার সাহেব সাহেবকে 100 কোটি টাকা দিয়ে দাও, আমি তো আর বলার পরে অনেকে তো সাথে সাথে ওনাকে দিয়ে দিল। নিচের কি জমি জমি আছে কি না, টাকা পয়সা আছে কি না, অথবা তার কোম্পানিতে ওই রকম লোন নেওয়ার মতো উপযুক্ত কি না। কিন্তু পরবর্তীতে আমি চলে গেলাম 5 বছর পরে, কিন্তু পরে মামলা হলে কি হইলো, জায়গা নাই, জমি নাই, এই অথবা তখন ওই যে ইয়ারা সব আসামি হয়, জি, ব্যাংকের কর্মচারী। আবার ব্যাংকের কিছু কর্মচারী আছে যারা আবার এই অপকর্মের সাথে জড়িত, ওই পরিচালনা পর্ষদকে বলে যে এইখানে আপনার 8 কোটি টাকা কমাই দিব, অথবা 100 কোটি টাকা লোন দিলে আমরা 10 কোটি টাকা পাবো। জি, এরকম এক শ্রেণীর অসাধু চক্র রয়েছে। এই অসাধু চক্র আমরা কিভাবে ভাঙতে পারি এই বিষয়ে একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি ভাই অনেক কিছু বলছি, একটু কিছু কথা বলি। প্রথম জিনিস হচ্ছে, ভাই বললেন ঋণ নেয় খেলাফি হওয়ার জন্য, ঋণ না দেওয়ার জন্য। আপনি শোনেন, 80 সালে বাংলাদেশের টোটাল প্রাইভেট ইনভেস্টমেন্ট ছিল 5,000 কোটি টাকা। আচ্ছা, আর আজকে কত জানেন? 1.7 বিলিয়ন ইউএসডি। 1.7 বিলিয়ন ইউএসডি। তাহলে কোথায় 5,000 কোটি টাকা আর কোথায় 1.7 বিলিয়ন ইউএসডি? মানুষ কত ছিল আগে আর আজকে কত মানুষ? আজকে কর্মক্ষম কত? আপনার 1992 পর হচ্ছে সব প্রাইভেট ইউনিভার্সিটি আসছে। সো পরিবর্তন হচ্ছে না, এই কথাটা ঠিক না। দ্বিতীয় যে জিনিসটা বললেন, ঋণ নেয়, ঋণ খেলাফি হওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন খেলাফি ঋণকে আপনি তাহলে দিলেন কেন? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সে খেলাফি ঋণের, আপনি ইসলামী ব্যাংকে না, তিনি তো প্রসিডিউর মেইনটেইন করে 2% জমা দিয়ে তারপরে, আমি তা বলিনি, হি ইজ অ্যাডমিটেডলি ঋণ খেলাফি, পরে তো রিশিডিউল করা, হ্যাঁ রিশিডিউল করে কেন ওনাকে বসানো হয়েছে তার একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, যে হি নোজ দ্য মেকানিজম, যে কেন মানুষ কি হয়। আচ্ছা, এখন আপনাকে একটা লিস্ট আমি ভাইকে বলতেছি। 2006 সাল পর্যন্ত, 2006 সাল পর্যন্ত আপনি দেখবেন না বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সময় 2 টার্মে কোন এস আলমের সৃষ্টি হয়েছে? আচ্ছা, কোন এস আলমের সৃষ্টি হয়েছে? আপনি দেখবেন 1996-এ এই বেক্সিমকো গ্রুপের দরবেশ সাহেব কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় প্রথম হচ্ছে শেয়ার কেলেঙ্কারি করে টাকা মেরে দিচ্ছে। কিন্তু আপনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখবেন না কেউ শেয়ার থেকে কোনো কেলেঙ্কারি হয়ে এরকম কোনো মিন্টু সাহেব বা কোনো দরবেশ সাহেব, মিন্টু সাহেব কিন্তু তা করেনি, বাব্বা সাহেব কিন্তু তা করেনি। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এস আলম তৈরি হলো কার আমলে? আওয়ামী লীগের আমলে। সামিটের আজিজ সাহেব তৈরি হলো কার আমলে? আওয়ামী লীগ। এবং এদের সংখ্যাটা কত? এদের সংখ্যাটাও কিন্তু 4-5 জন। যেমন আপনি দেখবেন তমা কনস্ট্রাকশন কার?
যুবলীগের সাধারণ সম্পাদক ওই জামালগঞ্জের, ওনার নাম হচ্ছে আরে সম্রাট না না যুবলীগের সাধারণ সম্পাদক আরে কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় যুবলীগ আরে মিরপুরের অঞ্চলের কি? না মিনপুর না, আপনি হচ্ছে আর নানক আর আরেকজন নানক আর ওর বন্ধু। আচ্ছা তাহলে আগে লাস্ট তো আরে ইয়াতে জামালগঞ্জ বাড়ি, হ্যাঁ ভুলে গেল, যাই হোক এনারা দেন তমা কনস্ট্রাকশন এরা করছে, করছে কি কাজ না করে বিল তুলে নিয়ে নিচ্ছে। আচ্ছা সো আপনি দরবেশ তৈরি হওয়া, এস আলম তৈরি হওয়া, এই ল্যান্ড মিনিস্ট্রি মানে আখতারুজ্জামান বাবুর ছেলেরা তৈরি হওয়া, এগুলো কিন্তু আওয়ামী লীগের সময় কখন এই 17 বছরে তৈরি হয়েছে। এবং এই ট্রেন্ডটা কিন্তু আপনি যদি দেখেন যে এই ট্রেন্ডটার সংখ্যাটা কি, পাশাপাশি আবার দেখেন সিটি গ্রুপ তৈরি হয়নি। বাংলাদেশ একসময় চিনি ইম্পোর্ট করতেন 2009 সালের আগে, 2009 সালে আগে না 2000 সাল পর্যন্ত, 2000 সালের পর থেকে কিন্তু আমাদের এখানে রিফাইনারি তৈরি হয়ে গেল। সো একদিকে আপনি 4-5 জনের জন্য পুরো সেক্টরকে দায়ী করবেন। আপনাকে বলে দিচ্ছি আর দিন কার ফাউন্ডেশন, আকিজ গ্রুপের, আকিজ গ্রুপ ঋণ খেলাফি না, আকিজ গ্রুপ ঋণ খেলাফি না, আকিজ গ্রুপ পাটকল কিনে সে পাটকলকে প্রফিটেবল করছে, যে পাটকল মানে হচ্ছে লস, সে পাটকল প্রফিটেবল হয়েছে। আকিজ গ্রুপ সবচেয়ে একটা হেলদি গ্রুপ। আপনি দেখেন ইসলামী ব্যাংক ছিল সবচেয়ে হেলদি ব্যাংক, তাকে যদি 16 সালে আওয়ামী লীগ খেয়ে ফেলে দিয়ে তাকে সিক করে দিচ্ছে। আপনি ইবনে সিনা আসেন, ঋণ খেলাফি জীবনে হয়নি, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন জীবনেও হয়নি। কিন্তু এখন তো প্রতিবেদন আসছে যে বিভিন্ন পত্রপত্রিকায় যে ইসলামী ব্যাংক জামাতের কিছু নেতাকর্মী দ্বারাই ওই সময় ফাঁকা হয়ে গিয়েছিল। এই যে কথাগুলো বলতে বয়ানগুলো বলতেছেন, সেজন্য বলা হয়েছে যে 2006 সালে প্রতিটা ব্যাংকে অডিট রিপোর্ট আছে, এবং কোনোদিন কোনো ব্যাংকের সক্ষমতা দেখা হয় এলসি দিতে পারে কিনা, এবং পৃথিবীর বাইরের দেশগুলো সে এলসি অনার করে কিনা। আপনি 2016 সালের আগ পর্যন্ত, মানে আমি 2013 পর্যন্ত বলতেছি, বাংলাদেশে একটা মাত্র ব্যাংকে বিশ্বাস করা হতো, এবং সেই ব্যাংকের 70% হোল্ডার কারা ছিল? সৌদিরা ছিল। আপনি একটা জিনিসটা যে মিথ্যা বয়ান দিয়ে লাভ। আচ্ছা ভাইয়ের আর একটা গুরুত্বপূর্ণ কথাটা যেটা বলছে ভাই, সেটা হচ্ছে দেখেন, হয়তো অনেকেই জানেন না, বেগম খালেদা জিয়া 2001 সালে প্রথম বললেন বর্ডার সিকিউরিটি করার জন্য বেস্ট অফিসারগুলোকে কোথায় পাঠাতে হবে? বিডিআরে পাঠাতে হবে। এবং সেজন্যই কিন্তু 2001 সালের পর থেকে বেস্ট অফিসাররা কোথায় যেত? বিডিআরে যেত। যেমন গুলজার থেকে শুরু করে, কোন রেজা থেকে শুরু করে সবাই কোথায় গেছে? বিডিআরে গেছে। এবং এটা কেন পাঠানো হলো? বিডিআরে যেন পুশিনের মতো কোনো কাজ না হয়। দেখেন ওনারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন। কারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন? ইন্ডিয়ায় দিচ্ছেন। কি জন্য? তাহলে আবার লোকও পুশ করতেছে কারা? ইন্ডিয়ায়। আমার লোক তো আর কাঁটাতারের বেড়া পার হয়ে যেতে পারে না, আমার লোককে কাঁটাতারের বেড়া ওরাই গুলি করে শোয়া দেয়। এই আজকে দেখেন, আজকে বোধহয় আপনারা দেখছেন কিনা, পাটগ্রামের লোকজন বাস নিয়ে লাঠি সরে। এই বাহিনীটাকে উইক করার জন্য কি করা হলো? 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড করা হলো। আজকে দুঃখের বিষয়, আমার স্বরাষ্ট্রমন্ত্রী যখন উনি যায় না, উনি তো সব বিষয়ে পণ্ডিত, ওরা এটা আবার ভালো করে পড়া উচিত। উনি যে ডেফিনেশনটা দিছে, এটা আত্মঘাতী ডেফিনেশন। এই আত্মঘাতী ডেফিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কালকে কি করছে ছাত্রলীগ জানেন? মাইকিং করে ছাত্র দলকে খুব করে পিটাইছে নোয়াখালীতে। আচ্ছা, মাইকিং করে ছাত্রলীগ ছাত্র দলকে পিটাইছে, সেটা হাসনাত আজকে সংসদে বলছে পর্যন্ত। আচ্ছা, আজকে সালাউদ্দিন সাহেব যদি এই ভারতের তাবেদারিত্ব না ছাড়েন, আবার বলে দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি যদি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন না ছাড়েন, তাহলে দিন খুব দূরে না, এদেশের জনগণ না, ওই ছাত্রলীগকে যখন প্রতিহত করবে, এবং ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিমের জন্য সালাউদ্দিন সাহেবকেও কিন্তু মেরে খেতে হবে, এবং সালাউদ্দিন সাহেবকেও দৌড়াতে হবে। কারণ এই কথাটা কেন বললাম, এই যে মুখস্থ বয়ান যে বলেন না, মুখস্থ বয়ান কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আমরা তো দেখছি সব জায়গায় বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করছে, জামাত অনেক সফটনেস দেখিয়েছে আওয়ামী লীগ জায়গা দেখান সব জায়গায়। আমি আপনাকে বললাম তো, শুনেন, এই যে নোয়াখালীতে 5 আগস্টের পরে একটা মামলা জামাত দেয়নি, সব বিএনপি লোকজন দিয়েছে। 5 আগস্টের উত্তর দি 5 আগস্টের পর সমস্ত মামলা বিএনপি দিয়েছে। হ্যাঁ, আর সেজন্যই বলছে কোন মামলা ভুয়ার, কোন মামলা দেয় কে ভাই? ক্রিমিনাল মামলা কে করতে পারে? রাষ্ট্র করতে পারে, ব্যক্তি করতে পারে, এজাহার দিবে কে? না, কিন্তু ভুক্তভোগীরা মামলা করবে না? ভুক্তভোগীরা মামলা করবে। শহীদরা কি মামলা করেনি? কোন শহীদ মামলা করেন আমাকে বলেন তো?
আপনি আমাকে বলেন হ্যাঁ, কোন শহীদ মামলা করে? সেটা তো করেছে। সে সব শহীদ তো মামলা করছে, হ্যাঁ। এখন পর্যন্ত একটা মামলা করে জামাতে ইসলাম, হ্যাঁ। বাংলাদেশ জামাতে ইসলামের যারা যারা ভুক্তভোগী সবাই তো মামলা করছে রে ভাই। আচ্ছা। রাজনৈতিক দল হিসাবে যে কথাটা বলা হচ্ছে, বিএনপি বা জামাত কেন মামলা করবে? জামাতের করবে আমির কি? যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না না, প্রথমেই? সাধারণ ক্ষমা সেটা ঘোষণা সেই সময় পরক্ষণে কিন্তু সে যে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে সেই ইন্টারপ্রিটেশন সব সময় তিনি আবার শুধরায় দিচ্ছে। সেটা কি? আচ্ছা। যে আল্লাহর তরফ থেকে আমরা আওয়ামী লীগকে কখনোই ইয়া করা হয়নি, কি করা হয়নি, কিন্তু সেই সময় যদি এটা না বলা হতো, আপনি খালি একটা জিনিস খেয়াল করবেন, এই 5ই আগস্ট যদি এই কথা না বলতো এবং জামাত এবং বিএনপি যদি সংযম প্রদর্শন না করতো, সেই রাতে হাজার হাজার লোক মারা যেত। এটা আমরা একমত না? একমত না। আচ্ছা। কারণ আপনি তো একটা জিনিসকে উস্কায় দিতে পারেন না, বিচারের না, আওতায় নিয়ে আবার ইসে জামাতের শিবিরের লোকজন মব উস্কে দিয়েছে, না, শিবিরের সেগুলো লোক আমরা দেখেছি। মব বলে কিছু নেই। আপনারা মবের যে কথাটা বলে এটা হচ্ছে কি জন্য বলা হয়? জুলাইকে মব বানানোর জন্য। কোনটাকে মব বলা হচ্ছে? না না, জুলাইকে মব বানানো হবে কেন? তাহলে আপনি জুলাই- কোনটা মব দেখান তো পরবর্তীতে একটা। ইন্টারিমের সময় যে জামাত শিবিরের লোকজন দ্বারা মব হয়েছে, কোনটা মব হয়েছে একটা দেখান তো। আপনার ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটাকে পিটিয়ে হত্যা করা হলো কোন ছেলেটাকে ভাত পিটিয়ে? খাইয়ে, সেটা কি জামাত ইসলাম করছে, শিবির করছে? না না, সে জামাত শিবির করবে কেন? কিন্তু ওইখানে যারা জামাত উপস্থিত শিবির ছিল তো করেন। তারা আপনি একটা জিনিস বলেন, আপনার মব বলতে বোঝাচ্ছে 32কে ভাঙা। না, 32 ভাঙার কথা ভাঙা আমি কি বলছি মব? না। না, আমাকে 32 বলেন, ভাঙার 32 কথা ভাঙা বলছি মব? না, আজকে না, মব না। 32 ভাঙা বাদ। এবার আছে মাজারে হামলা, কমালার হামলা জামাত এটা করছে। মব না? না, এটা তো ঘৃণিত করি। এটা আমি নিজে প্রোটেস্ট করি এবং আজকে আপনি আচ্ছা, দেখেন এটা মব না? না, অবশ্যই ইন্টারিমের সময় কোনো মব হয়নি। ইন্টিমের সময় মব না, আপনি কোনো মব হয়নি? না, বিশৃঙ্খল ঘটনাকে মব বানাতে পারবেন না। ইন্টিমকে যা যা করেছে সব ইন্ডিয়া করাইছে। কারণ এনটিএমকে একটা, আপনি আগে একটা জিনিস কারা বলি, করিয়েছে সেটা আপনারা জানেন, রাজনীতিবিদরা আমি ভালো জানেন। আপনাকে শেষ করে দিই। আমরা সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখেছি সেটা সেটা হচ্ছে বলি। মব হয়েছে কিনা। আমি বলি কিছু হতে পারে, কিছু আচ্ছা, হতে পারে, কিছু কিন্তু হয়েছে। হতে পারে। কিন্তু আপনাকে একটা বলি, আজকে নোয়াখালীতে যে ঘটনা ঘটছে, ছাত্র শিবির দুপুরের পর থেকে জানেন ছাত্র দলকে প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তায় নামছে। আচ্ছা, এই যে আজকে আমরা একটু জয়নুল আবেদিন মেজবাহকে শুনবো। এই জিনিসগুলো দেখেন। জি, প্রথম কথা, জয়নুল আবেদিন মেজবাহ, পুনর্বাসন করেন না। আপনার কি মনে হয় যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা ব্যারিস্টার শাহের কবিরের বক্তব্য অনুযায়ী? বিএনপি আওয়ামী লীগে পুনর্বাসন করার কোনো সুযোগই নেই। এবং যেটা আমি একটা মামলা দিয়ে কথা বলতেছি, মামলা কে করতে পারে? মামলা যে সরকার করবে, ইউনূস সরকার কিন্তু মামলা করে নাই। এবং তৎকালীন সময় পুলিশরা খুব অল্প কিছু মামলা করছেন। আপনার যতগুলো শহীদ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন যারা, তাদের আত্মার প্রতি আমাদের একটা দায়িত্ব ছিল। যারা মামলা করা হয়েছে, অধিকাংশ মামলাই যে কোনো লোকই মামলা করতে পারে। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আপনার ওই যে আপনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলে হবে না, যে কোনো লোকই আদালতে মামলা করতে পারে। অ্যাজ এ ক্রিমিনাল লয়ার আমি সেটাই বলতে চাচ্ছি। কিন্তু অধিকাংশ মামলাই না, মামলা তো দুই ভাবে হয় ভাই। একটা হচ্ছে এফআইআর এর মাধ্যমে হচ্ছে, আর একটা কিসের মাধ্যমে? এফআইআর মাধ্যমে তো হয় না। এফআইআর মাধ্যমে এফআইআর মাধ্যমে খুব কম। আচ্ছা, তাহলে এফআইআর মাধ্যমে হয় নাই। তার এফআইআর এর মাধ্যমে তো সব মামলাগুলো হচ্ছে। এফআইআর মাধ্যমে খুব আচ্ছা, কম। আইভি যে জামিন পাইলো, এই মামলাটা যে করলো, আইভি কিভাবে জামিন পায়? আপনি সাথে এফআইআর মামলা, আপনারা সবাই মিলে ইন্টিমের সময় কথা আসলো যে যত মামলা দিয়েছে সব মামলায় ভুয়া। বিএনপি যদি সব মামলা দিয়ে থাকে, তাহলে বিএনপি জেনে শুনে ভুয়া মানুষের নাম দিল কেন? ভাই বললো একটু আগে যে জামাত কোনো মামলা করেনি, এই বিএনপি সব মামলা করছে। বিএনপি যদি মামলা করে থাকে, তাহলে আপনারা ভুয়া মানুষের নাম দিলেন কেন? আর এমন কেমন করে মামলা দিলেন যে আইভির মতো লোক জামিন পাইলো, চিফ জাস্টিসের মতো লোক জামিন পাইলো, কিভাবে পায়? আচ্ছা, আপনি এটা উত্তর দেন। আপনি এটা ইনভেস্টিগেশন পর্যায়ে শেখ মুজিব হত্যা মামলা অথবা আপনি চার নেতা হত্যা মামলা দেখেন, এটা জিডি যথেষ্ট, যদি ইনভেস্টিগেশনটা সঠিক পর্যায়ে চলে। এখন মামলা যেভাবে দিচ্ছে, সেই যেভাবে যে টার্মে বলুক, কেউ ভুয়া বলবে, কিন্তু এই মামলাগুলো আরও ভালো হওয়া উচিত ছিল। আচ্ছা, ইউনূস সরকার সাহেব অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু এই মামলাগুলোর ক্ষেত্রে যিনি আইনের দায়িত্বে ছিলেন এবং যিনি স্বরাষ্ট্রের দায়িত্বে ছিলেন, কোনো দায়িত্ব পালন করেননি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কোনো দায়িত্ব পালন করেনি। কেন দায়িত্ব পালন করেন, কেন করেন নাই তার কারণ আমি এরা বলে দেন, সাবের চৌধুরীর জামিনের জন্য আসিফ নজরুল যত হাজার কোটি টাকা নিছেন, এবং আমেরিকাতে খালি বাড়ি গাড়ি করেন, অন রেকর্ড বলে দিচ্ছি, আর একটা অস্বাভাবিক জামিন। এই বক্তব্যের উপরে মামলা করা যায় কিনা? শিরিন শারমিন এবং এই সাবের হোসেন চৌধুরী
কিভাবে এই অস্বাভাবিক জামিনটা পাইলো? সেই সময় অ্যাটর্নি জেনারেল, আজকের মাননীয় মন্ত্রী উচিত এটাকে জাতির সামনে পরিষ্কার করা, এবং তাইরিশ গুরু আসিফ নজরুল কিভাবে এই কাজগুলো করলো। আজকে আইভির মতো আত্মস্বীকৃতি শেষ সময় একটু মেজবা ভাই যদি জবাব দিতেন। শুনেন, যত সময় আমাদের পারস্পরিক দোষারোপ না করে আমাদের ঐক্য দরকার। আচ্ছা, ইয়েস, ঐক্য দরকার। জি। আর সেই ঐক্য যদি না করি তাহলে আমাদের ভয় পড়তে হবে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এস এম শাহরুর কবির আপনাকেও। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।